বিতর্কিত হচ্ছে না তাহলে? আপনি যদি বলেন যে আপনি বাইরে রাখতে পারছেন, তাহলে আপনার তো কাউকে বাইরে রাখার রাইট নাই। আপনি উপদেষ্টা হইলেও রাইট নাই। হাসিনা লম্বা সময় ধরে বিএনপিকে বাইরে রাখছে না? এই রাইট কি হাসিনার ছিল? ছিল না। হাসিনা এটা ইলিগালি করছে, আনইথিক্যালি করছে। কাজেই রেজওয়ানা আপা যদি বলে থাকে কাউকে বাইরে রাখছেন, এবং এটা যদি তার কোনো মেকানিজমের কারণে, তার কোনো ইঞ্জিনিয়ারিং কারণে তিনি যদি কাউকে বাইরে রাখেন যেটা ভোটাধিকারের প্রসেসের বাইরে, তাহলে সেটাকে তো আমি ইঞ্জিনিয়ারিংয়ে বলবো। ইঞ্জিনিয়ারিংয়ে বাইরে বলার আমার সুযোগ নাই। এটা আমার দলগত পজিশন না, আমি জাস্ট আপনাকে ডিকোড করে বলতেছি যে গল্পটা কি দাঁড়াচ্ছে আসলে। তো দেখেন, অনেকগুলো ডট কানেক্ট করলে একটা পিকচার এখান থেকে আসে। তো পিকচারটা ইজ ভেরি ক্লিয়ার। আর আপনি যদি আমাদের নির্বাচনের আগে থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে একটি শব্দ বারবার আলোচনায় এসেছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং। বিভিন্ন রাজনৈতিক দল তখন থেকেই আশঙ্কা প্রকাশ করেছিল নির্বাচনকে প্রভাবিত করার জন্য কোনো গোপন প্রক্রিয়া কাজ করছে কিনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরও সেই বিতর্ক থামেনি, বরং নতুন করে সামনে এসেছে। এবার অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতারা বলছেন নির্বাচনে তাদের পক্ষে ভোট বিপ্লব হয়েছে, পরিকল্পিতভাবে সেই ফলাফল নাকি বদলে দেওয়া হয়েছে। এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে অত্যন্ত শ্রদ্ধার একজন সহ-আলোচক আছেন, ওনাকেও। দেখুন, আপনি যে প্রশ্নটি করেছেন এটার আসলে উত্তর দিতে হলে আমাকে অফিসিয়াল স্টেটমেন্ট ধরে উত্তর দিতে হবে যে আসলে এনসিপির এখানে অবস্থান কি। অ্যাজ লং অ্যাজ এনসিপি, এটা জোটের প্রোগ্রাম ছিল না, ফর ইউর কাইন্ড ইনফরমেশন। এটা জামাতের নিজস্ব একটা কর্মসূচি ছিল, দলগত কর্মসূচি ছিল। কাজে এটা রাজনৈতিক ইতিহাসের দিকে যদি আপনি তাকান, যখন কোনো জোট হয়, জোটের বাইরেও রাজনৈতিক দল পার্টিকুলারলি তার নিজস্ব কর্মসূচি নিয়ে তারা রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারেন। সেটা আসলে জোটগতভাবে মানে ডিফেন্ড করাটা আমাদের জন্য ভেরি ডিফিকাল্ট। বাট অবভিয়াসলি আপনি যে প্রশ্নটা করেছেন সেটার প্রেক্ষাপট নিয়ে উই ক্যান ডিসকাস ডেফিনেটলি। আসলে অ্যাসপিরেশনটা কি, অ্যাসপেক্টটা কি, বা পয়েন্ট অফ ভিউটা কি। দেখেন, আপনি যখন ইন্ট্রোডাকশনটা দিচ্ছিলেন তখন আপনি যখন বলছিলেন যে নিয়ে আসা হয়েছে রেজওয়ানাকে, এরকম একটা কিছু, তো আমি তখন শুনে জাস্ট হুট করে আমার মাথায় আসলো, আমার কাছে মনে হচ্ছে যে রেজওয়ানা আপাকে কেউ নিয়ে আসে নাই। রেজওয়ানা আপা কেন যেন এই বিতর্কে নিজ দায়িত্বে চলে এসেছেন। থেকে বললাম যে আমি ভালো আছি, এটা একটা কমপ্লিট কমিউনিকেশন। হ্যাঁ, আমি বলতে পারতাম যে আমি কিছুটা অসুস্থ আছি, তারপরে ব্লা 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 ব্লা। আপনি এখন ওই স্পিচটা দেখেন, যে স্পিচটা নিয়ে আজকে জামাত ইসলামী বিক্ষোভটা ডাক দিয়েছে, সেখানে রেজওয়ানা আপা বলেছেন যে একটা শক্তি যারা বরাবরই নারীদের অধিকার প্রসঙ্গে বিরুদ্ধে অবস্থান নেয়, আমরা সফলভাবে তাদেরকে মানে ক্ষমতা বা এরকম একটা গণ্ডিকে তিনি মেনশন করেছেন। স্পিচটা আমি দেখছিলাম, সেখান থেকে তাদেরকে বাইরে রাখতে পেরেছি। তো এটা একটা কমপ্লিট কমিউনিকেশন। এখন দেখেন, এখানে অনেকগুলো অ্যাসপেক্ট আছে, যেহেতু এইখানে অনেকগুলো ওয়ার্ডের আপনার মানে আপনি ভিন্নভাবে এটাকে ইন্টারপ্রেট করতে পারেন। আইন যেভাবে ইন্টারপ্রেট হয় একজন এক এক রকম করে, সংবিধান কিন্তু এক একজন এক এক রকম করে ইন্টারপ্রেট করে। তো আপনি যদি ওই ইন্টারপ্রিটেশনটা যান, ইন্টারপ্রিটেশনে একটা জটিলতা কিন্তু থেকে যায়। এখন দেখেন, যে কোনো শক্তি সে তো এই অ্যাঙ্গেলে নিজেকে দাবি করতে যে ওই গ্রুপটাকে, কাকে তিনি আসলে সফলভাবে বাইরে রাখতে পারছেন। এই উত্তরটা আমার কাছে মনে হয় জামাত ইসলামী যদি জানতে চায়, এটা জামাত ইসলামীর একটা গণতান্ত্রিক এবং তার এই জানার অধিকারটুকু তো ডেফিনেটলি এই রাষ্ট্রে আছে, যে এই গ্রুপটাকে মানে ডিড শি মিন জামাত ইসলামী। তাহলে রেজওয়ানা আপা এটাকে সলভ করে দিতে পারে খুব সহজ। মানে আমি জানি না এই বিতর্কটা কেন রাজপথ বন্ধ গড়ালো। আমি এটা কমপ্লিটলি জামাতের স্ট্র্যাটেজি বা স্ট্র্যাটেজিক একটা পজিশন, আমি সেটাকে সমালোচনা করতে চাই না। বিএনপির নিজস্ব রাজনৈতিক স্ট্র্যাটেজি থাকবে। অর্থাৎ আপনারা কিভাবে দেখছেন? আমরা তো এখন কিভাবে দেখছি একটু বলে দিই ছোট করে। দেখেন, যখন একজন দায়িত্বশীল উপদেষ্টা যখন বলেন যে আমি সফলভাবে কাউকে বাইরে রাখতে পারছি, তাহলে দেখেন এখানে ডেমোক্রেটিক যে আপনার ওয়ার্ক প্লে, এটা তো মানে বিতর্কিত হয়। নির্বাচন তো একটা বিরাট ব্যাপার, নির্বাচন বিতর্কিত হচ্ছে না তাহলে? আপনি যদি বলেন যে আপনি বাইরে রাখতে পারছেন, তাহলে আপনার তো কাউকে বাইরে রাখার রাইট নাই। আপনি উপদেষ্টা হইলেও রাইট নাই। হাসিনা লম্বা সময় ধরে বিএনপিকে বাইরে রাখছে না? এই রাইট কি হাসিনার ছিল? ছিল না। হাসিনা এটা ইলিগালি করছে, আনইথিক্যালি করছে। কাজেই রেজওয়ানা আপা যদি বলে থাকে কাউকে বাইরে রাখছেন, এবং এটা যদি তার কোনো মেকানিজমের কারণে, তার কোনো ইঞ্জিনিয়ারিং কারণে তিনি যদি কাউকে বাইরে রাখেন যেটা ভোটাধিকারের প্রসেসের বাইরে, তাহলে সেটাকে তো আমি ইঞ্জিনিয়ারিংয়ে বলবো। ইঞ্জিনিয়ারিংয়ে বাইরে বলার আমার সুযোগ নাই। এটা আমার দলগত পজিশন না, আমি জাস্ট আপনাকে ডিকোড করে বলতেছি যে গল্পটা কি দাঁড়াচ্ছে আসলে। তো দেখেন, অনেকগুলো ডট কানেক্ট করলে একটা পিকচার এখান থেকে আসে। তো পিকচারটা ইজ ভেরি ক্লিয়ার। আর আপনি যদি আমাদেরকে জিজ্ঞেস করেন যে আমাদের পজিশন কি, ভাই আমরা 30টা আসন নিয়ে অলরেডি উই হ্যাভ ফাইলড।
আমরা অ্যাকিউজ করেছি, আমরা মানে নির্বাচন কমিশনের কাছে আমরা দ্বারস্থ হয়েছি, এবং আমরা আমাদের তো খুব মানে এভিডেন্ট এই 30টা আসনের ব্যাপারে আমাদের যত রকম এভিডেন্স এখানে প্রোভাইড করা দরকার, এই 30টা আসনে ইঞ্জিনিয়ারিং হয়েছে বা এই 30টা আসনে কারচুপি হয়েছে বা এই 30টা আসনে ভালো ভোট হয়নি, এটা বলার জন্য আমরা দিয়েছি। এখন বাকি সিদ্ধান্ত তো নির্বাচন কমিশন পক্ষ থেকে আসতে হবে। এটা যদি আদালতে করে, আদালত পর্যন্ত আসবে, মহামান্য বিচারকরা আছেন, তারা এটার ব্যাপারে শুনানি করবেন, তারা আমাদেরকে একটা জাস্টিসটা এনে দিবে। কাজে আমাদের প্রসঙ্গ দুইটা পয়েন্ট ছোট করে শেষ করে দেই। অবভিয়াসলি ইঞ্জিনিয়ারিং নিয়ে আমাদের কোনো সে নাই, অবভিয়াসলি ইঞ্জিনিয়ারিং নিয়ে 30টা আসন নিয়ে আমাদের ডিবেট আছে, আমরা বলেছি। এবং পার্টিকুলারলি এই গুমরজালটা এই রেজওয়ানা আপা সলভ করে দিতে পারেন খুব সহজেই। তিনি বলে দেখ কাকে তিনি বাইরে রেখেছেন, এবং ওনার ইথিক্যালি বা পলিটিক্যালি বা মানে ডেমোক্রেটিক্যালি তার এই রাইট আছে কিনা। এরপরে আমি আপনার কাছে আসবো সাবেক উপদেষ্টা এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের যে নাম এসেছে সেই বিষয়টি নিয়ে একটু আসতে চাই। প্রকৌশলী হাফিজ খান সোহেল, একই প্রসঙ্গে আসতে চাই। আসলে এই যে জামায়াতে ইসলামী এখন বলছে তাদের, আপনারা এই ইঞ্জিনিয়ারিং যে হয়েছে ওনারা বলেছেন, এনসিপিউ পক্ষ থেকে তাসিন রিয়াজও বললেন, এটিকে আসলে ইঞ্জিনিয়ারিং এর পর্যায়ে ফেলবেন নাকি আসলে নির্বাচন পরের যে পাল্টা অভিযোগ আমি বলছিলাম শুরুতে, সেটি আপনাদের মতামত কি বলে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচক। 100 বছরের প্রতিনিয়ত ঘটনা। আপনাদের যদি কোনো কমপ্লেন থাকে বা জামাতের যদি কোনো কমপ্লেন থাকে, যেমন উনি বললেন যে ওনারা উপস্থাপন করতে পারে, কিন্তু রাজনৈতিক ভাষায় আপনি কথা বলবেন, এটা 5ই আগস্ট এই কারণে হয়নি। ওনাদের মতো জেনজিরা যে 5ই আগস্ট করেছে, যত রক্ত ঝরেছে, তারা চায় একটা স্বচ্ছ রাজনীতি, একটা সুন্দর রাজনীতি, দেশ গড়ার রাজনীতি। আপনি এখানে সেই বস্তা পচা আগের 17 বছরের রাজনীতি করলে দেয়ার উইল বি নো রেজাল্ট কাম আউট। আর আপনি রেজওয়ানা ওনার কথা বলছেন, খলিলুর রহমানের কথা বলছেন, রেজওয়ানা আহমেদের কি নির্বাচনে কোনো ভূমিকা ছিল? উনি কি কোথাও কোনো ইঞ্জিনিয়ারিংয়ে সহযোগিতা করেছে বা কোথায় কি করেছে? ওনারা এভিডেন্স দেখাক। বা খলিলুর রহমান সাহেবের কথাও যদি বলে থাকে, ওনারা এখানে তো একটা স্বচ্ছ প্রক্রিয়া। আপনি বলার জন্য বলবেন, অ্যাকচুয়ালি সেটা না, ঘটনাটা অন্য জায়গায়। ঘটনাটা খুব সিম্পল। জামাতে ইসলাম বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আনকন্ডিশনালি ক্ষমতা ভোগ করছিলেন। তারা আনকন্ডিশনালি বিভিন্ন ভিসি, বিভিন্ন ব্যাংক, বিভিন্ন সচিব, বিভিন্ন ডিসি তাদের লোক নিয়োগ করেছে, যে কারণে জামাত ইসলামের 1-to-1 পয়েন্ট। আপনারা দেখেন জামাত ইসলামের নির্বাচনের আগে কি বলেছে, পিআর ছাড়া তারা নির্বাচন করবে না। তারপরে তারা কি বলেছে, গণভোট আগে না হলে নির্বাচন করবে না। তারা একটার পর একটা ইস্যু এনেছে। কি কারণে? খুব সিম্পল, তারা নির্বাচনটাকে পিছাতে চেয়েছে। কেন পিছাতে? জামাত ইসলাম খুব ভালো করে জানে তারা নির্বাচনে জিতবে না, খুব ভালো করে জানে। যদি তারা নির্বাচনে জিতবেই, তাহলে কিন্তু তারা নির্বাচনের পিছানোর কথা বা এই সমস্ত ইস্যু আনতেন না। এখন তারা দেখতে পাচ্ছেন খুব সিম্পল, তারা ক্ষমতা আগের মতো ভোগ করতে পারছেন না, বিভিন্ন জায়গায় তারা প্রতিহত হচ্ছেন বা তাদের মতো করে হচ্ছে না। এই কারণে তাদের তর সইছে না। তারা যদি আমরাও যদি এরকম করি, আমরাও করতে পারবো না। টোটালি রাজনৈতিক মোটিভেশন, রাজনৈতিক ক্রাইটেরিয়া চেঞ্জ হয়ে গিয়েছে। বাস্তবতাকে ফেস করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। ইট ইজ ভেরি সিম্পল। আই বিলিভ জামাত শুড রিয়ালাইজ দ্যাট থিংস। জি, আরেকটি প্রসঙ্গ যদি আমি এখানে আনি, জামাতের পক্ষ থেকে জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং দুঃখিত জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি বলেছেন, আপনার মতামত কি? খুব সিম্পল। ওই মুহূর্তে আমাদের সালাউদ্দিন ভাই যেটা বলেছেন কারেক্ট। আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে উনি বিতর্কিত বা দিস অ্যান্ড দ্যাট কারেক্ট। আর দ্বিতীয় অ্যান্সারটা হলো যে বাংলাদেশের মানুষ আমাদেরকে 2/3 মেজরিটি দিয়েছেন, নির্বাচিত করে ভোটে এনেছেন। আমাদের সম্মানিত মাননীয় পার্টির চেয়ারম্যান, সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব মনে করেছেন তাকে, এই ব্যক্তিকে দরকার প্রশাসন চালাতে, উনি নিয়েছেন। ইটস ভেরি সিম্পল, ইটস নাথিং টু অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি। আপনি জনগণ নির্বাচিত করেছেন, ম্যান্ডেট পেয়েছি আমরা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মনে করেছেন তাকে যোগ্য ব্যক্তি হিসেবে কাজ করাতে চান, হি জাস্ট ডিড ইট, দ্যাটস ইট। ইটস ভেরি সিম্পল। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে প্রকাশ করেন তিনি অভিযোগও করেছেন উনি বিএনপির সঙ্গে নিশ্চয়ই গোপনে এমন এক কন্ট্রাক্টে গেছেন যেটি বিএনপি স্বার্থ সংরক্ষণের জন্য উলঙ্গভাবে ভূমিকা রেখেছে। একটু জানতে চাই এখানে যে কন্ট্রাক্টের কথা বলা হয়েছে এবং যেমনটা প্রকৌশলী হাফিজ খান সোহেল বলেছেন, এই দুটো নিয়ে আপনার মতামত জানতে চাই। এবং জন্য বিরাট বড় সমাবেশ করলেন আপনি, তাকে বিতাড়িত করার জন্য আপনার দলের টপ অর্ডার থেকে শুরু করে লোয়ার অর্ডার, মিড অর্ডার সবাই মিলে বক্তব্য দিলেন এবং খুব ডেসপারেট ওয়েতে আপনি এই ব্যাপারটাকে সামনে আনলেন। এবং খুবই মানে সালাউদ্দিন ভাইয়ের ওই স্পিচটা আপনি শুনবেন, সালাউদ্দিন ভাই আমাদেরকে মানে বোকা ভাববেন না, এই টাইপের একটা আলাপ উনি দিচ্ছেন, মানে হাউ ডেসপারেট হি ওয়াজ। তো এত ডেসপারেট একটা মানে
পজিশন থেকে, এত রিজিড একটা পজিশন থেকে জাস্ট অল অফ আ সাডেন যখন কোনো কিছু ঘুরে যায়, ধরেন একটা পজিটিভ যদি নেগেটিভ হয়ে যায়, একটা নেগেটিভ যদি হুট করে পজিটিভ হয়ে যায়, এই প্রশ্নটা অ্যারাইজ হওয়াটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো প্রশ্ন না। কাজেই দেখেন ভাই যেটা বলছিলেন যে এটা মানে, তাই না? কাজেই ধরেন ব্যাপারটা কীরকম যে খলিল ভাই নির্বাচনের দিন পর্যন্ত বা আগের মাস পর্যন্ত খলিল ভাই অযোগ্য ছিল, 1 মাসের মধ্যে একজন পররাষ্ট্র উপদেষ্টা হওয়ার মতন যোগ্য হয়ে গেল। এইভাবে তো যোগ্যতা বাড়ে কমে না। না, আপনি আজকে এখানে জব করছেন, ইউ হ্যাভ বিন এক্সপেরিয়েন্সিং, রাইট? ইউ হ্যাভ বিন লার্নিং। তারপর না এসে আপনি আমাদের সামনে বসে আপনি প্রশ্ন করছেন, আমরা উত্তর দিচ্ছি। অনেকের মন্ত্রমুগ্ধের মতন হয়তো শুনছে। কাজেই দেখেন ব্যাপারগুলো ড্রামাটিক না, ব্যাপারগুলো র্যাশনাল, এবং এটা র্যাশনালি আপনাকে ডিল করতে হবে। এবং শুধু কি আমরা দেখেন আমরা শুধু প্রশ্ন করছি ব্যাপারটা তো তা না। বিএনপির অ্যাক্টিভিস্ট যারা আছে, যারা বিএনপিকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে যারা ডিফেন্ড করে, তারাও পর্যন্ত সারপ্রাইজ হয়েছে। তারা যে ধরনের কমেন্ট করছে, মানে খুবই মানে সারপ্রাইজিং কমেন্ট করছে তারাও, যে মানে হাউ ইটস পসিবল যে যেই খলিল ভাই। কাজে দেখেন সবচেয়ে চ্যালেঞ্জিং কোশ্চেন, আপনার যে উত্তরটা এই প্রসঙ্গে আছে, সবচেয়ে চ্যালেঞ্জিং প্রসঙ্গটা কি জানেন? প্রসঙ্গটা হচ্ছে যে খলিল সাহেব তখনও এক্সিস্টিং ফরেন অ্যাডভাইজার, এবং একজন ফরেন অ্যাডভাইজার, ধরেন তার ডিসিপ্লিনটা বাদ দিলাম, ফরেন, সে তো অ্যাডভাইজার। অ্যাক্টিং অ্যাডভাইজার মিনস হোয়াট? মিনস তার বিরাট রকম ক্যাপাসিটি ওই ডিউরিং দি ইলেকশন পিরিয়ড ওই সময় তার ছিল। কাজেই এই প্রসঙ্গ যদি এখন আমি উত্থাপন করি, যেমন দেখেন ভাইস ভার্সাটা কি? ভাইস ভার্সা হচ্ছে এই টকশোগুলোতে আপনার এই আলাপটা শুনছেন না, যে আমাদের 3 জন উপদেষ্টা আছে, এই 3 জন উপদেষ্টা থাকলে ইলেকশন কোনোদিন নিরপেক্ষ হইতে পারে না, কোনোদিন হবে না। তাহলে এখন যদি এই প্রশ্নটা আমি রাইজ করি, দেখেন পুরোটা রেশনাল ডিসকাশন, আই গেস যারা শুনবেন তারা ডিফাইন করতে মানে এটাকে বুঝতে পারবেন। যে আমি যদি এই প্রশ্নটা করি, আমি তবে ইরেশনাল কোনো গ্রাউন্ড থেকে এই প্রশ্নটা করবো না। জামাত ইসলামী যদি এই প্রশ্নটা করে, জামাত ইসলামী গ্রাউন্ডটা একেবারে ফেলে দেওয়ার মতন গ্রাউন্ড না। কাজে এই প্রশ্ন তো আপনাকে সম্মুখীন হইতে হবে, আপনাকে এটার উত্তর দিতেই হবে। রাদার আপনি আমাকে কনভিন্স করেন যে না ভাই সে গুপ্ত অ্যাডভাইজার ছিল না আপনার। জি মোহাম্মদ তাহের, তিনি আরো বলেছেন সেখান থেকে তিনি সরকারকে মোটিভেট করে ষড়যন্ত্র করে বর্তমানে যারা সরকারে আছেন তাদের সুবিধা দেওয়ার জন্য অব্যাহতভাবে কাজ করেছেন, এবং রিওয়ার্ড হিসেবে তাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এমনটা তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন। এবং যেমনটা তাহসিন রিয়াজও বলছেন, একদিনের জন্য তিনি পদত্যাগ করেননি, তিনি উপদেষ্টা পরিষদেও ছিলেন, তখনকার সময়ে অন্তর্বর্তীকালীন সময়েও তিনি দায়িত্ব পালন করেছেন। যখন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করেছেন তখনও তিনি পদত্যাগ করেননি। এখন তিনি আবার যে টার্ম গভর্নমেন্টের চিফ প্রফেসর ইউনূসও চেয়েছেন অন টাইমে হতে। এখন ওই যে আগে বললাম, জামায়াত ইসলাম সহ যারা স্টেক হোল্ডার ছিল ক্ষমতা বা সরকারের বিভিন্ন স্থানে তাদের যে প্রভাব বিস্তার করছিল, সেগুলো হয়তো আপার লেভেলে খলিলুর রহমান সাহেব নির্বাচন করার পিছনে হয়তো তার ভূমিকা থাকতে পারে, স্বাভাবিক, সে ফরেন অ্যাডভাইজার। এখানে তো আমাদের বুঝতে হবে যে ফরেন কান্ট্রি যারা রিলেটেড, ইন্ডিয়া বলেন, আমেরিকা বলেন বা চীন বলেন, all country, because everybody wants stable government as elected government. That was the main target. এখন ওই যে বললাম, জামাত ইসলাম বা অন্য যারা ক্ষমতা এনজয় করছিলেন তারা চাচ্ছিলেন আরও পিছিয়ে, কারণ তারা জানতেন তারা নির্বাচনে জিতবেন না। সো দ্যাটস ওয়াই দে আর ডুইং লাইক দ্যাট। অ্যান্ড আদার হ্যান্ডস খলিলুর রহমান সাহেব অথবা যারা দায়িত্বে ছিলেন তারা চেষ্টা করছিলেন একটা সুষ্ঠু সময়, মানে সঠিক সময় নির্বাচন। আপনাকে দেখতে হবে নির্বাচনটা সঠিক হয়েছে কিনা। আপনার এই প্ল্যাটফর্মটা পেয়েছি আমি একটা, কিন্তু নিয়ম অনুযায়ী পদত্যাগ করার তো কথা ছিল। উনি কি নির্বাচন করেছেন? উনি কি কোনো স্টেক হোল্ডার ছিল? উনি কি কোথাও নির্বাচন কমিশনে কাজ করেছেন? বা উনার বিরুদ্ধে কোনো স্পেসিফিক কোনো অ্যালিগেশন আছে যে অমুক নির্বাচন কমিশনে ফোন করেছে, অমুকের ভোট চেঞ্জ করার জন্য উনি কাজ কোথাও দেখেছেন? আপনি তো সবাই ক্ষমতায় ছিলেন, এইভাবে বললে তো হবে না। আপনার প্ল্যাটফর্ম পেয়েছি আমি একটা প্রসঙ্গ আনবো যেটা রিলেটেড না, সেটা হলো আমরা যারা প্রবাসী আছে, আমি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর বলতে চাই, এই যে আপার লেভেল যে পার্লামেন্ট হবে সেই পার্লামেন্টে প্রবাসীর পক্ষ থেকে আমাদের একটা কোটা দিতে হবে অথবা একটা পোর্শন দিতে হবে, এবং জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরকে ফিরিয়ে আনতে হবে। এটা আমাদের দাবি প্রবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা করতে চাই, সেটা আপনার মাধ্যমে করলাম। থ্যাংক ইউ। জি ধন্যবাদ আপনাকে। তাহসিন রিয়াজ, আপনার কাছে আবারও আসতে চাই, একটু ছোট্ট করে জানতে চাই, ছাত্রদের ইচ্ছার সমন্বয় কিংবা ছাত্রদের দ্বারাই গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এখানে নানা মহল থেকে বিশ্লেষকরাও নানা জায়গায় আমি দেখেছি প্রশ্ন তুলেছেন যে এখন উপদেষ্টাদের নিয়ে তাদের যেই অভিযোগগুলো সেটি নির্বাচন পূর্ববর্তী সময়েও আমরা দেখেছি, এখন তো পূর্ববর্তী সময়েও সেই উপদেষ্টাদের নিয়েই কেন এত অভিযোগ, যেখানে তাদের পছন্দ
মতোই বা তাদের বেশ কিছু পরামর্শ? এটা আমরা আমাদের জায়গা থেকে একটু সরি নেই। আমরা উপদেষ্টা পরিষদের অভ্যন্তরীণ যে ভূত তাদের ব্যাপারে আমরা আগেও আলোচনা করেছি, আমরা এই ইঙ্গিতগুলো আগেও দিয়েছি। বাট এটিকেটস আছে, নর্মস আছে, কিছু ম্যানার্স আছে, জি, সেটা তো আমাদেরকে রক্ষা করতে হবে। কিছু পলিটিক্যাল মানে নর্মস যদি ওই নর্মস তো আমি ব্রেক করতে পারি না। আর আপনি যেটা বলেছেন যে আমাদের পছন্দ মতো, দেখেন আমি খুবই টেকনিক্যাল একটা ডিসকাশন করি, খুব ছোট করে করি। আমার পছন্দ মতন হবে কি করে বলেন? আমার তো পলিটিক্যাল লেগেসি নাই, আমি জিতছি, কাজে আমি এখন আমার 92 সালে ছাত্র দলের সভাপতি ছিল, সে এখন একটা অ্যাডমিন ক্যাডারে আছেন, তারা ধরে নিয়ে এসে আমি ফরেন মিনিস্ট্রি সচিব করলাম। বা জামাত ইসলামী ধরেন ছাত্র শিবিরের কোনো একটা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সে ধরেন বিসিএস ক্যাডার হয়ে কোনো একটা জায়গায় আছেন অ্যাডমিন ক্যাডার হিসাবে, তাকে হয়তো মানে লো ডাউন করে রাখা হয়েছিল বিভিন্ন সময় বৈষম্য করে, তাকে এনে আমি প্রাইস পোস্টিং করলাম, একটা জায়গায় গিয়ে দিলাম যে আপনি হলো এই স্থানীয় সরকার সচিব। এটা তো আমার সুযোগ নাই। কাজে দেখেন আমার পছন্দ মতন হয়েছে, এটা লজিক্যালি রাইট না। ধরেন আপনাকে বলতো না একটা বেসিক লজিকের উপর দাঁড়ায়, তাহলে কার পছন্দ মতন হয়েছে? কোশ্চেন ইজ, যদি আমার পছন্দ মতন না হয়ে থাকে, আমার পছন্দ মতন হওয়ার সুযোগই নাই আসলে, যেটা আমি আপনাকে বললাম। তাহলে আমার পছন্দ মতন না হয়ে থাকলে মাহফুজ সাবেক উপদেষ্টা তিনি এটার একটা সুন্দর কাউন্টার দিয়েছিলেন যে দেখেন এটা যেটা হয়েছে ওই সময়গুলোতে। এখানে আরেকটা মজার মানে ইস্যু আমি রিলেট করে দিব, আপনি দেখবেন যে এটা মিলে যাবে অঙ্কটা। যেমন মাহফুজ সাহেব তখন বলেছিলেন যে দেখেন আমাদের তো কারো কাছে যাওয়ার সুযোগ ছিল না, তখন পলিটিক্যাল পার্টি, টপ সারফেস পলিটিক্যাল পার্টি বিএনপি, জামাত এন্ড আদার্স ম্যানি, তো আমরা সবার সাথেই তখন বসেছি, সবার কাছ থেকেই পরামর্শ করা হয়েছে। যেমন দেখেন অর্থ উপদেষ্টা, হু ওয়াজ হি? অর্থ উপদেষ্টা ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন তাইলে তিনি কিভাবে করে আসলেন? তা আমার পছন্দের লোক না, তার মানে ওনাকে ডেফিনেটলি কেউ না কেউ সাজেস্ট করছেন। এখন খলিল ভাই দেখেন, খলিল সাহেবকে বলা হচ্ছে যে তিনি অন্যতম কুশীলক, তা ডেফিনেটলি খলিল সাহেবকে কেউ না কেউ সাজেস্ট করছিলেন। কাজেই উপদেষ্টা পরিষদটা এটা মানে সকল দলের মতামতের সাপেক্ষে গঠিত একটা উপদেষ্টা পরিষদ, এবং এটা তারা তাদের মতন করে অ্যাডভাইজিং করে, তারা তাদের মতন করে টক শোতে যুক্ত হয়ে বলেছেন বিএনপির কিছু নেতাকর্মী দেশকে আবার পুরাতন পথে নিয়ে যেতে চায়। এই পুরাতন পথ বলতে আসলে কোন রাজনৈতিক বাস্তবতা বা সময়কে আসলে ইঙ্গিত করেছেন, কিংবা সাম্প্রতিক সময়ে এই অভিযোগের কি কোনো ভিত্তি আছে কিনা, কোনো প্রমাণ আছে কিনা একটু জানতে চাই। জি দেখেন, আমি আসলে যে বিষয়টা বলছিলাম একটু ওখান থেকে একটু কন্টিনিউ করি। বলছিলাম মুস্তাফা সরোয়ার ফারুকী, দেখেন ফারুকী ভাইয়ের তো পলিটিক্যাল আপব্রিঙ্গিং নাই। হ্যাঁ, ফারুকী ভাই সিনেমার লোক ছিলেন, ওনাকে এনে এখন উপদেষ্টা করলো। এখন আমি ধরেন এই প্রশ্নটা তো করতে পারি, তো ওনাকে কে সাজেস্ট করলো? এবং আপনার মনে থাকার কথা, ফারুকী ভাইকে যখন উপদেষ্টা করা হলো পুরো 3-4 দিন ধরে এটা নিয়ে আলোচনা হলো, আওয়ামী লীগের লেসমেন্ট স্যার হ্যান ত্যান ম্যান ত্যান নানাবিধ অনেক আলাপ আলোচনা হলো না। কাজে দেখেন এই প্রসেসটা যে উপদেষ্টা সিলেকশন যেভাবে করে হলো, এই প্রসেসটা এটা কোনো একক কোনো মানে মানে ব্যক্তির চিন্তার উপর দাঁড়িয়ে এটা হয়নি, বরং এটা সকলের মতামত ক্রমেই ওই ইয়াটা নেওয়া হয়েছে। যেই বিষয়টা আপনাকে বলছিলাম যে দেখেন অঙ্কটা আরও স্ট্রংলি মিলবে। আপনি নিশ্চয়ই খেয়াল করবেন কিছুদিন আগেই একটা এনডিএ যেটা আমেরিকার সাথে হয়েছে, হ্যাঁ এগ্রিমেন্ট হয়েছে, এখন সেটা কিন্তু পুরোদমে ইন্টারিমকে সবাই দোষ দিচ্ছিল যে এই ইন্টারিম ইউ ডিড রং, এই ধরনের চুক্তি করা যাবে না, কী ধরনের চুক্তি করছো, আলতু ফালতু নানাবিধ আলাপ আলোচনা তাকে বলছে। মানে হোয়াট খলিল সাহেব সেইড, উনি বলছে যে আমি এগ্রিমেন্ট করার আগে বিএনপি জামাত দুইজনেরই কনসেন্ট নিছি। এখন আপনি আমাকে বলেন যে এখন এটা কি তাহলে আপনি বিভিন্ন ইনস্টিটিউশন কীভাবে চালাবেন? ইউ ক্যান নট ডু। কাজেই খুবই স্বাভাবিকভাবেই আপনার সকল দলের মতামত ক্রমেই আপনার সেই ব্যুরোক্রেসি, সেই মন্ত্রী পরিষদ, এই উপদেষ্টা পরিষদ করতে হয়েছে। এটাকে আমি রেশনাল দেখি না, এটাকে আমি খুব লজিক্যালি দেখি। প্রসঙ্গটা ওইখানে যখন আসে ক্ষমতা এনজয়ের প্রসঙ্গ, তখন আমি একটা কথা বলি, দেখেন এটা এনজয় না, ভ্যাকিউমটা ফিল আপ করার জন্য সকল দলের ইনপুট দরকার ছিল, এভরিওয়ান ডিড। এখন সেকেন্ড আপনি যে আলাপটা করেছেন, দেখেন সার্জিস আলম একটা ইন্টারভিউতে বলেছেন, সার্জিস আলম যে ইন্টারভিউতে কথা বলেছে, প্রথমত এটা কাটপিস, এবং পুরো আলোচনাটা বলি কাটপিস আর নাই বলি। ধরেন দেখেন বাংলাদেশে একটা গণতান্ত্রিক ট্রানজিশনের মধ্যে দিয়ে আমরা গেছি। বিএনপি 2/3 মেজরিটি নিয়ে অনেক কথা বলে, বাট বিএনপি দেখবেন প্যারালালি আরেকটা কথা বলে না, অথচ দুইটাই ম্যান্ডেট, দুইটাই কনস্টিটিউশনালি রাইট। একটা হচ্ছে 2/3 মেজরিটি, উই অনার, বিএনপি 2/3 মেজরিটি পাইছে, ইটস আ ট্রিমেন্ডিয়াস ভিক্টরি। কিন্তু রেফারেন্ডাম যেটা হয়েছে, এটা কি মানে মেজরিটি না? এই রেফারেন্ডাম, আপনি হিস্ট্রি অফ রেফারেন্ডাম দেখেন, রেফারেন্ডাম সবচেয়ে পাওয়ারফুল ডেমোক্রেটিক টুলসগুলোর একটা। এটা আমার দেশের জন্য না,
এই যে আজকে ইরানের বাস্তবতা দেখেন, ইরান ডিড রেফারেন্ডাম 3 এক টাইমস মিনিটে শেষ করবেন। আফটার দেশে মব কালচারের কবর রচনা হয়েছে, পরের দিন দেখলাম কবর থেকে মুর্দা এসে হাজির, মব কালচার করতেছে। ভাই দিস ইজ হাউ দে আর ডুইং। সেম আপনি দেখলেন, আপনি দুর্নীতি, এখন আপনি বলতে পারেন ভাই আমি আমার এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ হয় না, যখন প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট চেঞ্জ হয়, অ্যাডমিনিস্ট্রেশন হইতে পারে, কিন্তু ভাই একটা আলাপ, লাস্ট ওয়ার্ড বলে দিই, সাংবিধানিক প্রতিষ্ঠান বলে একটা আলাপ আছে। সাংবিধানিক প্রতিষ্ঠান আপনাকে যোগ্যতার ভিত্তিতে করতে হবে। আপনি পলিটিক্যাল প্রাইস পোস্টিং করেন, সেই জায়গাটা ভাই আপনি সরকার গঠন করছেন, আপনি করবেন, ইটস ওকে, আপনি আপনার প্রশাসনিক লোক দিয়ে করেন, বাট সাংবিধানিক প্রতিষ্ঠানে ইউ ক্যান নট ডু দিস, এটা লজিক্যালি আপনি পারেন না। জি, তাহসিন রিয়াজ যেমনটা বলছিলেন, এবং আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আছি। জনাব হাফিজ খান সোহেল, একটু জানতে চাই এই যে পুরো বিতর্ক এখন একটু আগে যে আমরা আলোচনা করলাম, সমালোচনাও হলো, একদিকে যেমন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ উঠেছে, অন্যদিকে বলা হচ্ছে বক্তব্য খণ্ডিতভাবে ব্যাখ্যা করা হচ্ছে। এটাই আসলে পুরো আলোচনার যে সামারি, সেটাই আমি আপনাকে বলছি। আপনার দৃষ্টিতে এখন আসলে সবচেয়ে জরুরি কি? কারণ এই সব অভিযোগ আসলে সামনে যে গণতন্ত্রের জন্য বেশ উদ্বেগজনক, এমনটাও অনেক জায়গা থেকে শঙ্কা প্রকাশ করছে। আপনার দৃষ্টিতে এখন প্রশাসনকে ঘিরে, নির্বাচনী প্রশাসনকে ঘিরে এই যে অভিযোগগুলো, পাল্টাপাল্টি অভিযোগ চলছে, এখানে আসলে জরুরি কি পদক্ষেপ নেওয়া উচিত বলেন? আমার দৃষ্টিতে এখন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। আপনাদের যদি স্পেসিফিক কোনো অভিযোগ থাকে বা স্পেসিফিক কোনো কারণ থাকে, আপনারা প্রসেস অনুযায়ী আগাতে পারেন, প্রসেস অনুযায়ী অ্যাপ্লাই করতে পারেন, কোর্টে যেতে পারেন, কিন্তু এন্ড অফ দ্য ডেতে আপনাদেরকে বুঝতে হবে একসাথে কাজ করতে হবে। আমি মনে করি এই যে উনি যে বললেন যে একটা ভ্যাকিউম ইজ ট্রু, আমার বিশ্বাস আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা কখনোই দেখবেন যারা ব্রিলিয়ান্ট ছেলেমেয়েরা তারা একটু সুযোগ পেলেই বিদেশে চলে যায়। আমরা চাই ওই সমস্ত ছেলেমেয়ে যারা পড়াশোনা করছে, ইনক্লুডিং মাইসেলফ বা হোয়াটএভার, বা বাংলাদেশি যারা কাজ, তারা ফিরে আসার সুযোগ হয়েছে। আমার বিশ্বাস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই সুযোগ আমাদেরকে দিবেন। এবং আমি মনে করি আইন শৃঙ্খলা এবং অর্থনীতি এই দুইটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আইন শৃঙ্খলা খুব কঠোর হাতে দমন করতে হবে এবং অর্থনীতিতে আমাদেরকে স্ট্রং হতে হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে বিতর্ক হয়েছে, আমার বিশ্বাস উনি ওনার কাজের মাধ্যমে প্রমাণ করবেন যে উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাই সঠিক। ওনার বিরুদ্ধে যে সমস্ত কথা বলা হচ্ছে, ওনার কাজের মাধ্যমেই ওনাকে প্রমাণ করতে হবে উনি দেশের জন্য কাজ করবেন, দেশের স্বার্থ রক্ষার জন্য কাজ করবেন, এবং সেই কাজের মাধ্যমেই উনি সবাইকে বুঝিয়ে দিবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা করেছেন সেটা সঠিক। আর যদি সেটা না হয়, হি উইল ফেস দ্য কনসিকুয়েন্স। আর আমাদের প্রধানমন্ত্রী বলেই দিয়েছেন 6 মাসে প্রত্যেকে কাজের রিপোর্ট দিবে, সেই অনুযায়ী উনি ডিসিশন নেবে। আপনারা যদি মনে করে থাকেন যে আগের মতো ভুল করেই যাবে আর উনি থেকেই যাবে, নো, 5ই আগস্ট সেই জন্য হয়নি। 5ই আগস্ট হয়েছে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়া, মানুষের ভোটাধিকার ফিরে পাওয়া এবং সমস্ত কিছু ন্যায্য সমালোচনার মাধ্যমে এগিয়ে যাওয়া। আমার দৃষ্টিতে আইন শৃঙ্খলা এবং অর্থনীতি, এটা দুইটা যদি আমরা ইনশাল্লাহ ঠিক করতে পারি, দেশ অনেক দূর এগিয়ে যাবে। এবং রাজপথের যে অভিযোগগুলো, যেগুলো নিয়ে আসলে নানা মহলে আসলে উদ্বেগ সৃষ্টি হচ্ছে কিংবা শঙ্কার সৃষ্টি হচ্ছে, এগুলো আসলে কতটা যৌক্তিক? কারণ আমরা তো একটি শান্তিপূর্ণ পরিবেশ চেয়েছিলাম, শান্তিপূর্ণ দেশ চেয়েছিলাম। এখন যদি এই অভিযোগগুলো সামনে আসে, তাহলে তো নির্বাচনকেও প্রশ্নবিদ্ধ করার একটি পথ থাকছে। সেই বিষয়ে কি বলবেন? আমার মনে হয় যে জামাত ইসলাম যেটা করছে তাদের বুঝে শুনে এগানো উচিত। এখন আমরা প্রত্যেকে, শুধু জামাত ইসলাম না, আমাদের প্রত্যেক দল, বিরোধী দল, প্রত্যেকের চিন্তা করা উচিত 5ই আগস্টে এতগুলো ছেলেমেয়ে প্রাণ দিয়েছে, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে এসেছে, সহনশীলতার মাধ্যমে, যুক্তিতর্কের মাধ্যমে এগোতে হবে। এখানে রিজিড কিছু করা যাবে না।